আরে ভাই তারেক ভাই তো দেশে আইবই না, ও দেশে ভোটারই না। মানে মানে এটা না আমার মাথা প্যাঁচ লাগিয়ে গেছে গা। সে ভোটার না, সে প্রধানমন্ত্রী হবে, সে দেশে আসতে পারছে না, তার মা মরে গেছে, তার বউকে সে পাঠাইছে। টিটো ভাই বাংলা সিনেমা তো দেখছেন, এই জন্যই বলে মায়ের চেয়ে বউ বড়। দেখেন মা অসুস্থ, সে 7 দিন বউকে আসতে দেয় নাই, 7 দিন পরে বউকে পাঠাইছে, যায় একটু দেখা দিয়ে আয়, নাইলে ছেলের বউ হিসেবে তোর হ্যাঁ ছেলের বউ হিসেবে তোর বদনাম হইব। দেখেন ছেলে আসে নাই কোনো সমস্যা নাই, বাংলাদেশের নিউজ চ্যানেল গুলা মানে আবেগে আপ্লুত হয়ে নিকলের মতো ককে পানি চলে এসেছে, যে ছেলের বউ কত কেয়ার করে বেগম জিয়ার চলে আসছে, ছেলে আসুক চায় না আসুক, ছেলের বউ কিন্তু চলে আসছে। অথচ দেখেন সাথে জাইমা রহমান নাতনিটা কিন্তু আসে নাই। না, সে সে নাকি দলের সবাই এই কয়েকদিন আগে বক্তব্য দিছে, অথচ যে রানিং দলের মাথা তার দাদি মরে যাচ্ছে, সে কিন্তু আসে নাই। মানে জাইমা রহমানের, তার আমি জানি না তার বয়স কত কি, কিন্তু ওনার তো আসলে দেশে ফিরতে কোনো আইনি বাধা থাকার ভাই কথা। শোনেন, দেশে তো কোরবানির আগেও ঘুরে গেছে, মায়ে জিয়ে আইসা কোরবানির টাকা তুলে নিয়ে গেল না দেশ থেকে। আপনি এটা কি জিজ্ঞেস করেন? এবং জাইমার সাথে ইশাকের বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের সেই বুলডোজার ইশাক। আচ্ছা, আপনি ভুলে গেছেন? পরে এই যে বিয়েটা ভেঙে গেল কেন, সেইটা আপনাকে বুঝাই দিই। আপনি তো গরিব মানুষ, এগুলো তো বুঝেন না, বড় বড় মানুষের খেলা এগুলো। ইশাক হওয়ার কথা ছিল সাউথের মেয়র। আচ্ছা, একটু বলেন তো ঘটনাটা। মেয়র তো ইলেকশন জিততে পারলো না। হ্যাঁ, 2020 সালে যে ইলেকশন হইলো তাপসের সাথে, সেই ইলেকশনে ইশাক হেরে গেছে। তো এই বছর 25 সালে এসে সে মামলা করছে, মামলা এসে জিতছে। মামলা সে জিতছে মানে হচ্ছে সে মেয়র হয়ে গেছে, কিন্তু সে 1.5 মাস প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়া যেহেতু উচিত না, আমি আমার আইডেন্টি ইউজ করতে চাই। কি করে দিলেন মাঝখানে? আমি ইশাকের কথা বলতেছিলাম, এটা পজ দেন, এটা পরে দেখান, আমি বলে নেই। আমি না কতখানি স্পর্ধা আপনি চিন্তা করেন, কতখানি স্পর্ধা আপনি একটা বার ভাবেন, কতখানি স্পর্ধা হইলে গণমাধ্যমকে এইভাবে, মানে তারা কি মনে করতেছে, তারা মানে দেশের প্রত্যেকটা এই যে ঝুলাই সমন্বয়করা প্রত্যেকে মনে করতেছে আমি নিজে একটা প্রধানমন্ত্রী। এই যে আমাদের এখানে একটা বাজে লোক একটা মন্তব্য করেছে, ভাই সমন্বয়ক না, সামান্বয়ক। আমাদের এখানে এক বাজে লোক একটা মন্তব্য করেছে, মন্তব্যটা একটু শো করি। ইশাকের কথা বলতেছিলাম ভাই। ইশাক যখন মেয়র হইতে, ইশাক যখন ইলেকশনে জিতলো, তো সে বললো যে আমি তো মেয়র হয়ে গেছি, এখন আমাকে মেয়রের চেয়ার দাও। তার মধ্যে সে আবার তো তারেক জিয়ার মনোরঞ্জন করছে, 32 ভাঙার জন্য বুলডোজার পাঠাইছে, বেকু পাঠাইছে। সে তো মনে করছে যে আমি তো হাসিল করেই ফেলছি, কিন্তু 1.5 মাস আন্দোলন করেও সে মেয়রের চেয়ারে বসতে পারে নাই। সে হয়েছে গায়ে মানে না আপনি মরল টাইপ ব্যাপার, বুঝছেন? না, এবার বলতেছে যে ওই এখানে একটি একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে এই যে আমাদের নীলা মার্কেটের হাসখোর, সে নাকি আসলে ইশাককে ঠেকায় দিছে, মানে তাদের মধ্যে নাকি সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল কিনা আমি জানি না, কিন্তু এমনিতে এ ধরনের কোনো একটা বিষয় হয়েছে কিনা এই ব্যাপারে যদি আপনি জানেন। এটাও আছে। এইগুলা এই যে দেখেন, আপনি যে বললেন তারেক জিয়াকে কে আটকায় দিচ্ছে, এগুলাই তো ইন্ডিকেটর। তারেক জিয়ার মনোনীত প্রার্থী ইশাক, তাকে কোর্ট থেকে কিন্তু ঘোষণা করছে যে ইলেকশন অবৈধ। তার মানে শেখ তাপসের ইলেকশনে যে জেতার যে ফলাফল সেটা বাতিল, মানে হচ্ছে ইশাক জিতে গেছে। আপনি চিন্তা করেন, ইশাক কিন্তু রিড করছে যে ইলেকশন অবৈধ। সেই অবৈধ ইলেকশনে তাপস যদি বাতিল হয়, তাহলে ইশাক কি করে জিতে যায়? এই প্রশ্ন করা যাবে না, তাইলে আপনি আইনকে অশ্রদ্ধা করছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আইনকে শ্রদ্ধা রেখে আমি বলি, কোর্ট থেকে অর্ডার করা হয়েছে, তার মানে ইশাক জিতে গেছে। কিন্তু দেখেন ইশাক কিন্তু চেয়ারে বসতে পারে না, মানে হয়েছে আমি বিয়া করছি বউ লাগাইতে পারি নাই, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো এইরকম বন্দাচোদার কাছে কেডা মাইয়া দিব কোন? তোকে একটা মেয়রের পদ দখল করতে পাঠাইছি, তুই পারো না। আগেই তো উনি বিয়ে করে ফেলেছেন আমরা যতদূর জানি।
না, বিয়ে তো এই যে মানে বিয়ে হয় নাই, মানে আংটি বদল হয়েছে, আচ্ছা, বিয়ে তার হয় মানে নাই, এখন আংটি বদল তার মানে হয়েছে। কি ওই এখনো এই মানে কন্টেন্ট ক্রিয়েটরের জামাই হওয়ার ক্ষীণ সম্ভাবনা তার মধ্যে আছে বলতে চাচ্ছেন? নো, নো ওয়ে, এরকম ওকে, ফেলটুসে শোনেন, এই যে এখানেই বলতে হয় যে থ্রি ইডিয়টস মুভির ওই যেন ভাইরাসের ডায়লগটা, চাঁদে যে প্রথম পা দিছে তার নামটাই সবাই জানে, সেকেন্ডের নাম কেউ জানে না। ইয়েস। ইশাক না কিন্তু ভাইয়া যে এই না ফেলটুস হইছে, ফারহান ভাইয়া, আমার একটু এখানে আরেকটি প্রশ্ন আছে। সেটি হচ্ছে এই তারেক রহমানের মেয়ে যিনি জাইমা রহমান, আমি ওনার জন্ম কত সালে জানি না, কিন্তু আমার তো মনে হয় যে মানে নাম কি জাইমা রহমানের সাথে কি মানে এটা কি বয়সের সাথে যায় নাকি, মানে এটা কি একটু কেমন হয় না, মানে না বিশ্বাস জাইমা করতে রহমান তো অ্যাডাল্ট ভাই, সে তো বড় হইছে, দলীয় সভায় বক্তব্য রাখতেছে, আপনি তাকে বাচ্চা হিসেবে ট্রিট করতেছেন কি জন্য? না 17 বছর বয়স। আগে যে মেয়ে দেশ ছেড়ে গেছে তার মানে তখনও যদি তার বয়স 10 হয়ে থাকে, তাহলে অলরেডি 30-র কাছাকাছি তার বয়স। ওকে ওকে ওকে, আই হ্যাভ নো আইডিয়া বিকজ আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট না, জাইমা রহমান, ইশাকের সাথে যার বিয়ের বিকজ কথা আমার চলে এটা, গার্লফ্রেন্ড আছে, তার কারণে আমার জাইমার সম্পর্কে কোনো আগ্রহ নেই। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। তার মানে আপনি কি বলতে চান যে আমি জাইমাতে অনেক ইন্টারেস্টেড? আমি স্ট্রেইট না মানুষের অনেক ধরনের ডাইভার্সিটি থাকে। ভাই, শোনেন, এইসব ছাপড়ি গুলারে মনে করেন আমি রিক্সাওয়ালা হিসেবেও পছন্দ করবো না, যে আমি যে একটা রিক্সায় বসবো, মানে একটু উল্টাপাল্টা দেখতে হলে রিক্সায় আমি কিন্তু উঠি না, হুম 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 হুম। দেখতে ভালো না হলে আমি ওই রিক্সাওয়ালায় উঠি না। এটা আমার অভ্যাস আছে। আমার হাজবেন্ড আমাকে বলে রিক্সার সামনে রেখে তুমি যেতেছো না, রিক্সাওয়ালা দেখতে ভালো লাগতেছে না, রিক্সাওয়ালা পালা দিয়ে তুমি কি করবা? আমি বলি, আরে যন্ত্রণা। আমরা আমি একটি যখন একটা রিক্সায় বসি আমি কিন্তু, শোনেন, আপনার মনে হইতে পারে যে এইটা খাই রাস বেড়ি, আমি রিক্সায় এই যে বসে একটি কিন্তু রিক্সাওয়ালার জঘন্য সাথে গল্প লোকজন এই করি। সমস্ত মন্তব্য করছে, দেখেন তো এগুলো কি সহ্য হয়? আমার গার্লফ্রেন্ড আছে তো ভাই, আপনারা কেন এইসব মন্তব্য করেন? জঘন্য লোকজন। আর করবেন না একদম, আমরা দেখে নেব কিন্তু আপনাকে। শোনেন, হ্যাঁ ভাই। আমরা, যখন রিক্সায় চড়ি বা সিএনজি তে চড়ি, এইসব প্রান্তিক মানুষদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। তো গল্প করলে ওনাদের ঘর সংসারের কথা জানা যায় এবং সরকারের প্রতি তাদের মনোভাব কি সেইটা জানা যায়। আপনি দেখবেন রিসেন্ট টাইমে ফেসবুকে প্রচুর এরকম কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়েছে। একজন রিক্সা চালক বলেন বা একজন অটো চালক বা একজন টেসলা, বাংলার টেসলা যেগুলো আছে অটোগুলা, তারপর ধরেন সিএনজি ওয়ালা, বাস, ট্রাক ড্রাইভার, হেল্পার, হোয়াট এভার, একমাত্র প্লেনের ড্রাইভার আর ট্রেনের ড্রাইভার ছাড়া প্রত্যেকের এরকম মোটামুটি বক্তব্য এখন ফেসবুকে আপনি খুললে রিলস অপশনে গেলেই দেখতে পাবেন প্রচুর। কেন? এই প্রান্তিক লোকগুলার জীবন মান দেখলে বোঝা যায় যে একটা দেশের সরকার, ল এনফোর্সমেন্ট এবং মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, জীবন মান কিভাবে ব্যালেন্স করতেছে। যখন দেখবেন এদের মুখে হাসি, সন্তুষ্ট, এরা যথেষ্ট পরিমাণ টাকা কামাইতেছে, এবং এবং আমি যখন কথা বলতাম এদের প্রত্যেকেরই শুনতাম ঢাকা শহরে তারা কষ্ট করে থাকে ঠিক আছে, গ্রামের বাড়িতে কিন্তু তাদের বিঘার পর বিঘার জমি কেনা আছে, বাড়ি করা আছে, তারা ওখানে রেগুলার আসা যাওয়া করে নবাবের মতো। সেই মানুষগুলোর আজকের আপনি ভিডিও দেখেন, গত 16 মাসে এরা এখন কমেন্ট বক্তব্য দেয় যে আমরা সারা দিনে জমা খরচের টাকা তুলতে পারি না। এই যে এই লোকের আবার ধান্দা হিরো আলমের সংসার ভাঙবে। এই কে এই লোক? হিরো আলমের সংসার কয়টা অ্যাকচুয়ালি যে ও ভাঙবে? না, এই যে আবার নতুন করে আর একটা সম্পর্কের কথা সামনে তুলে এনেছে, এগুলো খুব খারাপ। জি, আপনি এসব বলেন। খারাপ মানুষকে পাত্তা দিবেন না, বুঝছেন? না, আমরা আমি একদমই নেই। দেখেন ভদ্র আমার হাত সভ্য এই। মানুষ। আমি এই কমেন্ট গুলো আমি শো করি না। দেখেন আমার হাত কিন্তু এই। না, আমরা আমরা ভদ্র সভ্য মানুষ, এসব আমরা সহ্য করবো না একেবারেই। ইনাফ ইজ ইনাফ, বুঝতে ইয়া, পারছেন না, তো? রাইট রাইট। এখানে কোনো এই দেখেন, কিন্তু এই আমার হাত যদি কিন্তু এই। তবে নাই। আমি কিন্তু দেখছি না। এই দেখেন আমার হাত কিন্তু এই। আরে এই পলিটিক্যাল ড্রামা, এইটা কি কমেন্ট করছে? টিটো ভাই, আপনার বিয়ে কবে? চলেন একটা বিয়ের দাওয়াত দেন প্লিজ। ইস, এই মানে আপনারা আমাকে আর, আপনি এরকম বিশ্বের এই যে প্রথম, আপনিও তাই মন্তব্য করছেন। সরি, এই যে আমার হাত কিন্তু দৃশ্যমান, আমার এই কাজ হাতে কিন্তু আমি করি নাই, এই এই কাজ আমি করি। আমি করি নাই ভাইয়া। এইসব অভিযোগ আমার নামে দিলে হবে না। আমি সহ্য করব না। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। ইয়েস। আচ্ছা, যেটা বলতেছিলাম, এনাফের সাথে সাথে আমার মাথায় আসলো, আপনি এইটা টিভি প্রোগ্রামটা কি দেখছেন? দীপ্তি চৌধুরীর রিসেন্ট একটা টিভি প্রোগ্রাম, সেখানে যে এই যে এরকম আঁকা বাঁকা দাঁত গুলা বের করে ভেটকায়ও যে সে মনে করেন যথেষ্ট
ইয়ে পায় নাই, ফুটেজ পায় নাই। কারণ কি, সে সেখানে নিয়ে আসছে বিবিসির তৎকালীন যে নিউজ হেড, সম্ভবত আমি ওনার নামটা জানি না, দন্তস্ব দিয়ে কেউ একজন কমেন্ট করলে নামটা বলে দিয়েন, কমেন্ট করবেন অবশ্যই। উনি বলতেছেন যে গত 2013 সালের 5ই মে ওইখানে কোনো ধরনের কোনো গণহত্যা হয় নাই। যেটা বলেন আপনি যে বিবিসির ওনার কথা বলছেন, হ্যাঁ এটা কন্টেন্টের মানে ইয়ে না হলে আমি ভিডিওটা হয়তো এখানে দেখাতে পারতাম, বাট ওটা তো চ্যানেল আই এর একটা ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ কিন্তু দীপ্তি ছিল না, ওই যে ইন্টারভিউটা যিনি নিয়েছেন উনি দীপ্তি ছিল কি? দীপ্তিই ছিল। বাজি ধরবেন আমার সাথে? Yes, right. She was ভুটকি মার্কেট ছাড়া আর কেউ ছিল না। আমার সাথে তর্ক লাগতে আসছে। আমি এই নটিটারে চিনবো না? এই নটিটা হচ্ছে সেই নটি যে ব্যারিস্টার মানিকের সাথে এই যে এরকম করে চাইয়া থেকে থেকে তামসা নাটকটা করছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ করেন, পরে কপিরাইট খাবেন। যেটা বলতেছিলাম যে এই পাবলিকের যেসব পাবলিক মানে এতজন অর্গাজম পাইতো যে 5ই মে অনেক গণহত্যা হয়েছে, অনেক গণহত্যা, কিন্তু বুঝছেন এত গণহত্যা হয়েছে। বলতে আমি এখানে একটি কথা আমার মনে আছে যে এরকম একেবারে আমার পরিচিত লোক, আমার খুবই পরিচিত লোক বলছে যে আমি নিজের চোখে দেখছি হাজার হাজার লাশ, হাগার হাগার লাশ আপনার ইয়েতে ভরে নিয়ে গেছে, ট্রাকে ভরে ভরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে আর বলে নাই। না, বাংলাদেশে হয়েছে এমন একটা দেশ যেখানে একটা ঢিল 5 জনের গায়ে লাগে। সেই দেশে হাজার হাজার লাশ, প্রথম কথা হাজার হাজার লাশ, এবং সেগুলা ক্যারি করে নিয়ে গেছে। ক্যারি করে কোথায় নিয়ে গেছে? একটা খুব সুন্দর একটা গল্প এখানে প্রচলিত আছে আমাদের। ওই যে আপনি খেয়াল করবেন, ক্যাপ্টেন নামে একজন জলহস্তি টাইপ চেহারার একজন মহিলা কয়েকটা মিডিয়াতে এসে উনি পডকাস্টে আসছে। মাতুয়াইল এই কি জানা ওখানে আরে মানে ওয়েস্টেজ রিসাইকেল করে ওরকম একটা প্লেস আছে মাতুয়াইলে। সেখানে গিয়ে নাকি লাশ কুচি করে ছড়ায় দিছে, এবং ওখানকার মানুষজন মেলা দিন সহ্য করতে পারে না ওই গন্ধ। ভাই এখন কি তাইলে মাতুয়াইলের ওই যে ওই বৃষ্টি গন্ধগুলো মানুষজন সহ্য হয়ে গেছে? ভাই ময়লা ইজ ময়লা, রাবিশ ইজ রাবিশ। এটার থেকে কোনোদিন মেশকে আম্বরের গন্ধ আসবে না। গুয়ের গন্ধ গুয়ের মতোই হবে, ঠিক না? সেইখানে বলতেছে লাশ। এখন আমাকে বলেন তো এই লাশগুলো কুচি কুচি করছে কি দিয়ে? হাগার হাগার লাশ। প্রথম কথা মারছে, এবং প্রত্যেকেই এতিম। যদি হাগার হাগার মানুষ উধাওই হয়ে থাকে, তাদের বাপ মা ফ্যামিলি কেউ নাই। তারা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না, তারা যেখানে পড়াশোনা করতো কেউ সেখানে খোঁজ নেয় না। আপনি যে গু আর ময়লা বললেন, এ থেকে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে সাদা শকুন আর কি, গুয়ের কথা আসলে ওনার নামটা আমার মনে পড়ে, এটা আমার হয়তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সাদা শকুনের এই মুহূর্তে আসলে সকল কিছু নিয়ে তারা আসলে কে তারেক রহমানের বক্তব্যের এগেনস্ট আসলে তারা কি বলতে পারে বলে আপনার মনে হয়? মানে আমি তো আসলে ভাসুরের নাম নিলাম না, তো ভাসুর আসলে কি বলবে? ভাসুর তো বলতেছে আপনাদের আমলে আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই খানকির পুতানরা, তোরাও তো সরকার অংশ ছিলি। না, এটা বলা যাবে না, বলা যাবে না। ওরা সরকার অংশ ছিল না। আপনি আমার যে কথাটার মধ্যে হাত ঢুকাই দিলেন, ওই কথাটা আমাকে শেষ করতে দেন। এই যে তারা বলে যে হাগার হাগার মানুষের লাশ, এরা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না, যেখানে পড়তো কেউ তাদের লিস্ট করা নাই যে আমাদের স্টুডেন্ট ছিল, এখন উধাও, অনেক আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সেইখানে আসেন আমাদের যে অধিকার, আমাদের যে উপদেষ্টা একজন আদিলুর রহমান শুভ্র, সে কিন্তু একটা কনভিক্টেড আসামি। 2022 সালে তার এটা নিয়ে জেল হয়েছে। সে যে এই যে 5ই মে 2013 সালে শাপলা চত্বরে হাগার হাগার শহীদের ঘোষণা সে দিছে, এবং সে তখন পর্যন্ত 61 জনের লিস্ট দিছে। 61 জনের মধ্যেও রিপিট আসছে নাম কয়েকজনের, এবং 53 গিয়ে দাঁড়িয়েছে, বা 57 বা 53 মানে বিলো 60 চলে আসছে। এবং বিলো 60 বলে সেটাকে আমরা হালকা করে ফান করতেছি সেটা না, কথাটা এখানে একজন মানুষের মৃত্যু। কিন্তু এখানে একটা কথা আছে ফারহানা ইন্দ্রা, যেই কথাটি বিবিসির প্রধান যিনি যেটা বলেছেন যে আমি কাদির কল্লোল সারা রাত ওখানে ছিলেন, এবং কাদির কল্লোলকে আমি সবসময় সার্বক্ষণিক আমি লন্ডন থেকে তার ফোনে ছিলাম, এবং আই আস্কড হিম সেভারাল টাইম যে আসলে শাপলা চত্বরে কজন খুন হয়েছে। সে বলেছে একজন না। এবং এই যে সংঘর্ষগুলো, মানে এটা অদ্ভুত ইন্দ্রা। যেমন ধরেন যে কোনো মানুষের মৃত্যুতেই আমরা ব্যথিত হই, নো ডাউট অ্যাবাউট ইট। মৃত্যু আমাদের কাম্য না,
আলটিমেটলি আমি পার্সোনালি কাউকে হত্যা করে তার সাথে বুঝপাড়া করা যায় না। আমরাও কিন্তু একটা সময় বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু বিভ্রান্তির কয়েকদিন পরেই আমরা দেখলাম যে রং মেখে শুয়ে থাকা লোকজন, তারা পুলিশ হচ্ছে কি ধমক দেওয়ার পরে উঠে লাশগুলো দৌড় দিল। তো এই যে মানে পুলিশের তখন শেখ হাসিনার পুলিশের কতখানি পাওয়ার ছিল যে মৃত লাশ হচ্ছে কি উঠে দৌড়াদৌড়ি করছে। এবং এটা আপনাকে বুঝতে হবে টিটো ভাই, এই মৃত লাশগুলো উঠে দৌড় দিছিল, কতটুকু মনে করেন অত্যাচার তাদের উপর করা হয়েছিল, মৃত লাশ উঠে দৌড় দিচ্ছে, চিন্তা করা যায়। এবং শেখ হাসিনার যে এই পাওয়ারটা তো আমাদের আসলে স্বীকার করতেই হবে যে উনি ধমক দেওয়ার পরে মৃত লাশ উঠে দৌড় দেয়। কিন্তু আপনি যেটা একটু যদি ওইটা আপনার মনে থাকে, এই যে বিবিসি প্রধানের যে ইন্টারভিউটা, উনি কিন্তু স্ট্রেট একটা কথা বলেছেন যে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার দায়িত্ব হচ্ছে গিয়ে সঠিক সংবাদটি পরিবেশন করা। এটি পেশাদারিত্বের জায়গা থেকে, আমি যেহেতু সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম বা আছি, সুতরাং আমি মনে করি ওকে, তার এই জায়গাটা থেকে সে ঠিক আছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই যে 53 বলেন বা 57 বলেন যেটি শেষ পর্যন্ত ডিসাইড হলো, সেই মৃতদেহগুলো সেই জিনিসগুলো, সে এই হত্যাকাণ্ড কিন্তু একটা ওখানে খুঁজে পাওয়া যায়নি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে ওই একই দিনে নানা জায়গায় সংঘর্ষ হয়েছিল, মানে নট অনলি শাপলা চত্বর, বিভিন্ন জায়গায়। আমি সেটাই বলতেছিলাম, আমি একজন মারা গেছেন, আমি আপনাকে বলি একজন মারা গেছেন কিভাবে, শোনেন, অফিস তাড়াতাড়ি বন্ধ করে দিল না সেদিন, যেহেতু এখানে গন্ডগোল হচ্ছে, তো তারা কয়েকজন মিলে একটা দোকান বা কিছু একটার মতো একটা জায়গায় ঢুকে গেছিল, ওইখানে একজন হার্ট ফেল করে মারা গেছে, তাকে কিন্তু ওই লিস্টের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। যেমন আমরা দেখলাম যে ওই দাদার কি চাচাতো ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে গন্ডগোল, কোপাইয়া মেরে ফেলছে, সেও ঝুলাই যোদ্ধা হয়ে গেছে, ওরকম। এরপর দেখেন আমার ওই 5ই মে হুজুরদের আক্রমণে একজন মারা গেছিলেন, এই যে নিরাপত্তা কর্মী, একটা এটিএম বুথের নিরাপত্তা কর্মী ছিল, আমি ওনার নামটা ভুলে গেছি, সরি। তাকে ওরা ঢুকাই দিছে যে তাদের শাপলা শহীদ, দিতে পারে না। আপনি চিন্তা করেন, সেই কেসের শুনানি সবকিছু শেষ করে রেজাল্ট আসলো যে আদিলুর রহমান শুভ্রর অধিকার নামক এনজিওটি দেশে বিদেশে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সে এই প্রচারণা এত বছর চালাইছে, এবং এই জন্য তার জেল হয়েছে। এবং চিন্তা করেন, এই জেল হয়েছে কিন্তু তার 6 মাস। শেখ হাসিনার এত পাওয়ার যে এত ক্ষতি করার পরেও কিন্তু সে বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করে নাই যে এরা আজীবন কারাদণ্ড দাও, ফাঁসিতে লটকায় রাখো 10 বছর। আমি হইলে তাই করতাম পার্সোনালি। এত বড় অপবাদ যে সরকারকে বহন করতে হয়েছে, এখন পর্যন্ত বহন করতে হচ্ছে আওয়ামী লীগ সরকারকে, তার শাস্তি ছিল মাত্র 6 মাস জেল খাটা। আপনি ভাবেন তো। না, কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে আওয়ামী লীগকে দায়ী করে, সেটি হচ্ছে এই প্রশ্নটা একটু পরে করেন, আমি কথাটা শেষ করে নিই। আজকে 2024 সালের 5ই আগস্টের পরে যখন আদিলুর শুভ্র উপদেষ্টা হইল, 2025 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 2025 সালে 5ই মে নিয়ে তার কোনো বক্তব্য নাই, সে কোনো প্রোগ্রাম থ্রো করে নাই, সে কোনো কিছু দেখায় নাই। সে এত বছর তার জীবন যৌবন যে এই শাপলা চত্বরের শহীদদের জন্য উৎসর্গ করে দিছে, 25 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। টিটো ভাই, কেন? তার যে সারা জীবনের যে সংগ্রাম, এই শহীদদেরকে শোনেন, সারা জীবনের যে তার সংগ্রাম, এই শহীদদেরকে ন্যায় বিচার পাওয়ায় দেওয়া, কোথায় সেটা গেল? আজকে তারা ক্ষমতায় বসে কেন এই যে হাজার হাজার হেফাজতের শহীদ কেন তারা শো করতে পারতেছে না? হ্যাঁ, হাগার, সরি, মাই মিস্টেক অ্যাগেইন, হাগার শহীদ তারা শো করতেছে না। সেই সময় 5ই মে 2013 সালে মতিঝিলে থাকা, কাকরাইলে থাকা প্রচুর বকচোদ লোকজনের সাথে আমার কথা হয়েছে, তখনও এখনো তাদের ভাষ্য মতো ওই যে ট্রাক ভরে নিয়ে গেছে। ভাই, তোদের কোনো আইডিয়া আছে হাগার ডেড বডি থেকে কি পরিমাণ স্মেল প্রডিউস হয়? রক্তের কি বাজে একটা স্মেল হয় 2-3 ঘন্টা পরে। তুই তো মানে মানুষের যে মৃতদেহ সেটার মানে সেটার সাথে গরু ছাগলের তুলনা দিয়ে লাভ নাই, মানুষের মৃতদেহ টোটালি ডিফারেন্ট। একটা ডেড বডির জন্য মনে করেন মর্গে নিয়ে গেলে
গন্ধে তোমার বমি চলে আসে। সেখানে হাগার হাগার ডেড বডি মতিঝিলে পইরা আছে, শাপলা চত্বরে পইরা আছে হেফাজতের লোকজনদের, এবং সেটা কেউ দেখে নাই, কেউ কোনো স্মেল পায় না, এবং ব্লাডের এমন স্মেল কোরবানিদের সময় দেখেন ব্লাডের না? স্মেল বাদ দেন, আপনি ব্লাডের স্মেল বাদ দেন, ব্লাডের পরিমাণ তো আমাদের মতিঝিলে আমরা দেখিনি শাপলা চত্বরের আশপাশে। হাগার হাগার না, এই যে রাতের অন্ধকার, সেই রাতটা শোনেন, 5ই মে 2013 সালে সেই রাতটা ছিল 72 ঘন্টা লম্বা। 72 ঘন্টা একটা রাত তারা সব এটা ধুইছে। আপনার মতো কি 8-9 ঘন্টা রাত ছিল নাকি? গরিব। না, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 21শে আগস্ট 2004 সাল, আমরা যদি সেই জায়গাটায় যাই 2004 সালে 21 আগস্ট বলে কোনো ছিল? আমি তো দেখলাম কয়েকদিন আগে 21 আগস্টে কোনো গ্রেনেড হামলা হয় নাই, সব আসামিরা খালাস পেয়ে গেছে। আপনি কই থেকে নিয়ে আসলেন এই সায়েন্স? রাইট, এটাও একটা প্রশ্ন। যাই হোক, বিস্তৃত হই মাঝে মধ্যে। তো ওই আমরা দেখেছিলাম যে 21শে আগস্টের পরের দিন বা তার পরের দিন যে সাদেক হোসেন খোকা নামে যে ভদ্রলোক, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তান হচ্ছেন আমাদের ইশরাক ভাইয়া, জায়মার এক্স। তো সেইখানে যে মানে আপনার একদম পুরা মানে তাদের দায়িত্ব হয়ে গেল ওটা পরিষ্কার করে ফেলা। এরকম কোন পরিষ্কার অভিযানও তো আমরা ওখানে দেখিনি, বাট ওই সময় 2004 সালের ওই পরিষ্কার অভিযানটা কিন্তু টেলিভিশনে ফুটেজ আমরা সবাই দেখছি। এবং আমাদের যে এই যে আপুসহীন নেত্রী, মেকআপ করা পিঙ্ক শিফন বেজি, সে তখন সংসদে দাঁড়ায় বলছিল শেখ হাসিনা নিজের ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। যে নিজের ব্যাগে করে গ্রেনেড নিয়ে যায় সে মরে নাই, আর বাকি সব মরে গেছে। না, এখানে একটু মজার কথা শোনেন, সে ভাষণ দিতে দিতে মনে করেন এক হাতে মাইক তার মুখের সামনে, সে আরেক হাতে মনে করেন দুর্গার মতো তার অনেকগুলো হাত, হিডেন হাত, সে অন্য হাত দিয়ে গ্রেনেড ছুড়ে মারছে। না, এবং আপনি কি জানেন যে শেখ হাসিনার পাখা আছে? এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানতো না, কিছু আশ্চর্য। পাখা যদি নাই থাকবে, এই মহিলা একই দিনে ঢাকা এবং চিটাগাঙে 2 জুলাই যোদ্ধাকে কি করে মার্ডার করলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমরা নিশ্চিত যে ওনার পাখা আছে, উনি উঠতে পারেন। অবশ্যই পাখা আছে, এবং সেই পাখার এমন স্পিড, মনে করেন বাংলাদেশে যে মিগ ফাইটার প্লেন আছে তার চেয়ে অনেক স্পিড এই পাখার। এক্স্যাক্টলি। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, এটা আওয়ামী লীগের মানে এটা অবশ্যই আমি আওয়ামী লীগকে দায়ী করব। সেটা হচ্ছে এই যে হাগার লাশ, এই হাগার লাশের এগেইনস্টে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার তারা কেন, তাদের হাতে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন এটা নিয়ে বেশ কয়েকটি ডকুমেন্টেশন বা বেশ মানে খুব সুন্দরভাবে বিশ্লেষণমূলক ডকুমেন্টারি কেন তারা বানায়নি? আপনি কি জানতেন আদিলুর শুভ্রর জেল হয়েছে এই কেসের কারণে? হ্যাঁ, জানতাম, জানবো না কেন? কবে জানছেন? অনেক আগেই জানছি, মানে এটা জানছি তো। 24-এর 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে জানছি, এবং সেটা হচ্ছে গিয়ে আমারই এক মানে বিএনপির বন্ধু জানাইছে আর কি। যাই হোক, বলেন। না, সবাই তো আপনার মতো এক্সেস রাখে না। এই যে আদিলুর শুভ্রর যে এই যে অধিকার, এই যে 5ই মে কাহিনী নিয়ে যে তার যে জেল জরিমানা হয়েছে, এইটা তো মনে করেন সরকারি কোনো মানে সরকারের তরফ থেকে কোনো পত্রিকাকে প্রেসারও দেওয়া হয় না যে এটা ফ্রন্ট পেজে বড় করে ছাড়। বাক স্বাধীনতা যে ছিল না, না, এটা হয় নাই। আমি আপনাকে এটাই বলতেছি, এরা যে বলে 16 বছর শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল না, এই যে এত বড় সরকারের একটা অর্জন, ছোট্ট করে হলো যে তাকে একটা জেল জরিমানা করা গেছে, সেই নিউজটাও তো ফ্রন্ট পেজে দেওয়াইতে পারে নাই শেখ হাসিনা সরকার। যদি গলার টিপেই ধরে রাখে মিডিয়ার, কেন দেয় নাই ফ্রন্ট পেজে বলেন তো? এটা তো নিউজের হেডলাইন হওয়ার কথা ছিল। গলা টিপে ধরার গল্পটা যখন বললেন তখন তো মানে আমরা যে মানব জমিনের না মানব জমিনের পরে আসি। আপনি যে ব্যর্থতার কথাটা বললেন, না এটা তো আওয়ামী লীগের করার দায়িত্ব ছিল। আওয়ামী লীগে কি এরকম কোন আমি আপনাকে সেটাই বলতেছি। সবাই যে সবসময় আওয়ামী লীগের দোষ দেয় যে আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না, ভাই আওয়ামী লীগ যে এত বড় একটা অর্জন করছে, যে আদিলুর শুভ্রকে জেল দিছে এই মিথ্যা প্রপাগান্ডা চড়ায় দেশের ভাবমূর্তি বাইরে খারাপ করার জন্য, এই নিউজটা কি ফ্রন্ট লাইনে করাইতে পারছে? কেন পারে নাই? কারণ এইটা দেখি তো এই একটা মন্তব্য করছে, আপনি এই মন্তব্যটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, দিস ইজ ট্রু, আমি এটা জানি। ফারজানা রূপা এটা নিয়ে করছে, আরেকটা নিয়ে করছে, ওইটার নামটা আমি এখন বলবো না, সময় আসলে বলবো। সরি, এই জন্যই আর সবার জামিন হয়, ফারজানা রূপা শাকিলের জামিন হবে না, আমি বলে দিলাম। এটা আমরাও খানিকটা অল্প বিস্তর। ফারজানা রূপার 2টা ইস্যু, একটা ইস্যু এখানে কমেন্টে আসছে, আরেকটা ইস্যু আমি জানি, এখন বলবো না।
ওকে ওকে মানে এখন মানে বলার সময় হয় নাই। যেটা বলতেছিলাম, এই যে আপনি বললেন যে বাকস্বাধীন আওয়ামী লীগের দায়, অবশ্যই আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের তখন উচিত ছিল প্রত্যেকটা নিউজ পেপারের মিডিয়া হাউসের গলায় পাড়া দিয়ে বলা, এটা ফ্রন্ট নিউজে ফ্রন্ট পেপারে যাবে 7 দিন, অন্য কোনো না, নিউজ সেটা যাবে না। সেটা আমি একজন জার্নালিস্ট হিসেবে সেই কথা আমি সেই ইয়ে করব না, কিন্তু আওয়ামী লীগের তো নিজস্ব পেজ আছে, নিজস্ব মিডিয়া আছে, সেখানে আপনি কি কিছু আসলে এটা পেজে গেলে ভাই শোনেন, আমি যখন বলছি যে এটা 5ই মে তাকে 2013 প্রমাণিত সালে সত্য, হয় নাই, এমন তো না যে এখানে আওয়ামী লীগের মিথ্যাচার করার দরকার ছিল, তা তো না। এটা তো না প্রমাণিত সত্য সত্য। কথা বললে আমি কে বিশ্বাস করতেছে? এই যে দেখেন, এই যে আপনি দেখেন বিডিআর বিচারেই চলে আসি, এই যে বিডিআর এর আজকে কথাই ধরেন চলে এই আসি। এক মিনিট, আজকে যে ফরেনসিক মারাচ্ছে, ফরেনসিক মারানিরা প্রথম আলো যে সমস্ত এই অ্যাঙ্গেল দিয়ে দেখাইছে এক গুলিতে 2 জন পড়ে গেছে, ইট ওয়াজ ভেরি নাইস, বিকজ এক গুলিতে 2 জন পড়ে যাওয়ার মতো যে কোনো পুলিশ অফিসার বাংলাদেশে নাই, এটা কিন্তু আমরা দেখেছি। এটা খুব স্পষ্টভাবে বলেছেন এক সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক সময়ের ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন কিন্তু এটা স্পষ্টভাবে বলেছেন। এই যে বক্তব্যগুলো বা ওনার আরো খুব ইম্পর্টেন্ট কিছু বক্তব্য আমার কাছে আছে, উনি ইংরেজিতে বলেছেন যে যেই ভাবে যেই স্নাইপাররা গুলি করেছে ওই স্নাইপার বাংলাদেশ পুলিশে নাই, এটা বাংলাদেশ পুলিশে নাই, আর্মিতে আছে, এবং আর্মিরা সময় অ্যাকশনে ছিল না ভাই। আমি তো সেটাই বলতে নিছি, আপনি তো আমার মুখের কথা কই কাইরা নিতেছেন গিয়ে, আমার কথা দেয় না ওরা, এই বেটা আমার মুখের ভাষা কাইরা নিতেছে। আমার মুখের ভাষা কাইরা নিতে, হ্যাঁ বলেন। বাংলাদেশ পুলিশের এত এক্সপার্টিস নাই যে তারা এক গুলিতে 2টাকে হাফিস করবে। Maximum snipers killed the leaders or the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers. Could not have been only the Bangladeshi police. 4th of August, because there were number of 2 standing with the rifle there. Their rifle was in a position, and they put down their rifle when they saw us. So we talked, and the procession started. When I went up to near this Shaheen complex, I got a telephone call, and very pointedly said, "Sir, you don't go ahead of it because you are targeted by the snipers." And I asked, "Who is it?" He didn't say anything, and I could understand it's from inside our intelligence. Somebody has warned me, so I went few steps. এখানে একটা বিষয় আমি একটু দর্শক শ্রোতা বন্ধুদের একটু ক্লিয়ার করে দিই, এটি হচ্ছে স্নাইপার বলতে যেটা, এটা আমি জানি না ইউটিউব কতটুকু কি করবে। স্নাইপার মানে হচ্ছে গিয়ে শিওর শট, মানে স্নাইপার। ভাই শোনেন, আপনি যে দর্শকদের এইসব বোঝাচ্ছেন, এই দর্শকরা এই হিন্দি সিনেমাতেই প্রচুর স্নাইপিং শট দেখে ফেলছে, আপনার এক্সপ্লেনেশনের দরকার নাই, দে নো ইট ভেরি ওয়েল। ওকে, নাইস। তো তাইলে আসলে এই যে তারপরও শোনেন, কিন্তু তারপরও এগুলা করছে শেখ হাসিনা। ওই যে বললেন না, অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন পাখনা আছে, সেই পাখনা দিয়ে শেখ হাসিনা উড়ে উড়ে এগুলা না দেশে নানান জায়গায় করছে, বুঝছেন? আমি দেখেছি একটা হেলিকপ্টারে শেখ হাসিনা মানে ইয়ে আছে, এক পা ইয়ের উপরে আর এক পা ওনার গ্রিলে, তারপরে উনি একটা এসএমজি দিয়ে শুট করতেছে এবং সেই শুটে হাগার হাগার লাশ পড়ে। আমি নিজের চোখে দেখেছি, আপনি কি বলেন? আমিও দেখছি। আপনি তখন সুইডেনে ছিলেন, আমি তখন কলকাতায় ছিলাম, আমি আপনার চেয়ে কাছে ছিলাম। ওকে, নাইস, বলেন। যেটা বলতেছিলাম, এই যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ কেন এগুলোর বিচার করে নাই বা পাবলিকলি এগুলো শো করে নাই। হ্যাঁ, বিডিআর বিদ্রোহ নামে যে ম্যাসাকারটা ওরা ঘটাইছে, এটার বিচার কিন্তু আওয়ামী লীগ করছে, এবং করে সেটাকে নানান ভাবে প্রচার করছে। কেউ বিশ্বাস করছে? জবাব দেন। এখানে একটা ব্যাপার আছে কি, আওয়ামী লীগ তো প্রোপাগান্ডা চোদানোর দল না। জামায়াত ইসলাম সারা জীবন যেটা করেছে, জামায়াত ইসলাম প্রোপাগান্ডা মাস্টার হচ্ছে। আমি আপনাকে একটা প্রোপাগান্ডা তারা কতখানি শক্তিশালী একটা উদাহরণ আপনাকে দিলে আপনি বুঝতে পারেন, আপনি ইউ নো ইটস ভেরি ওয়েল। সেটি হচ্ছে শাহরিয়ার কবির ভাই, আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় আমাদের শাহরিয়ার কবির ভাই, উনি প্রথম একটা জিনিস বের করেছিলেন বা সামনে নিয়ে এসেছিলেন, সেটি হচ্ছে গিয়ে দেলোয়ার সাইদি তার এলাকার রাজাকারের মিলিটারি ক্যাম্পে উনি এবং ওনার পরিবার দেশি মুরগি সাপ্লাই দিতেন। এবং আমাদের বরিশাল অঞ্চলে দেশি মুরগি খুবই মানে
খুবই পপুলার, এবং এটার অনেক কারণ আছে, কারণ জানেন তো বরিশাল মানে ধান টান প্রচুর খেতে, মানে ধান টান খেয়ে মুরগিগুলো অনেক স্বাস্থ্যবান হয়। তো হি স্টার্টেড ইট মেবি ফ্রম আগস্ট সেপ্টেম্বরের দিকে, জুলাই আগস্টের দিকে উনি এই কাজটা শুরু করেন। তখন ধান ওঠা মুরগিগুলো ডিম পাড়ছে, এই মুরগিগুলো ওখানে দিতেন। এটি আমাদের শাহরিয়ার কবির ভাই, উনি এটিকে একদম তথ্য প্রমাণ সহ বিচিত্রা বা কোনো একটি পত্রিকায় কিন্তু উনি নিয়ে এসেছিলেন। এবং তখন আমি ছোট। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এইটাকে ঠিক রিভার্স করে দিয়ে এমন ভাবে শাহরিয়ার ভাইয়ের এগেনস্টে তারা এই প্রচারণাটা চালিয়েছে, সেখানে শাহরিয়ার ভাইকে এই বিচগুলা মুরগি কবির বলে, এবং